আপনারা শুনছেন গল্প রোড নাম্বার 12। আজকের পর্ব 7। মুকেশের সব কথা শোনার পর মিতালি তাকে জানায়, ডিয়ার, আজ আমাদের কলেজে ফাংশন আছে, প্লিজ তোমায় কিন্তু আসতেই হবে। তুমি রিকোয়েস্ট করেছো, না গিয়ে পারি? নিশ্চয়ই যাবো ডার্লিং। এবার এখান থেকে চলো। মিতালি মুকেশের হাত ধরে বলে। মিতালিকে পেছনে বসিয়ে মুকেশ স্কুটারে স্টার্ট দেয়। পেছনে বসে মিতালি স্কুটারের প্রশংসায় পঞ্চমুখ হয়। দারুণ, একদম নতুন মনে হচ্ছে। তাই না? হ্যাঁ, পেইন্ট করিয়ে ভালোই করেছে। কখনো কখনো পুরনো জিনিস একটু পরিবর্তন নিয়ে এলে জানো তো, নেগেটিভিটিটা দূর হয়ে যায়। মুকেশ হেসে ড্রাইভ করতে থাকে। হঠাৎ তার পকেটে ফোনটা বেজে ওঠে। স্পিডটা কমিয়ে নেয় গাড়ির, তারপর একটা সাইডে গাড়িটা দাঁড় করায়। হ্যালো, হ্যাঁ কি বলছেন? ফোনটা বের করে দেখে একটা অজানা নাম্বার থেকে কল এসেছে। খানিকটা চিন্তিত হয়েই রিসিভ করে ফোনটা। অন্য দিক থেকে কড়া আওয়াজ শুনে চমকে যায় প্রথমে। আমি কি মুকেশের সঙ্গে কথা বলছি? ইয়েস স্যার, আমি মুকেশ বলছি। আমি কি জানতে পারি যে আমার কার সঙ্গে কথা হচ্ছে? সাব ইন্সপেক্টর যাদবের সঙ্গে কথা বলছো বাচ্চা। বড় তাড়াতাড়ি ভুলে গেলে দেখছি। যাদব খানিকটা ব্যঙ্গের সুরেই জবাবটা দেয়। নামটা শুনতেই মুকেশের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে আসে। তার অবস্থা দেখে মিতালিও কিছুটা হয়রান হয়ে যায়। চাপা গলায় সে মুকেশকে জিজ্ঞেস করে, হ্যাঁ, কে কে কথা বলছে? মুকেশ তাকে জবাব দেওয়ার আগেই আবার সাব ইন্সপেক্টর যাদবের আওয়াজ ভেসে আসে। কি হলো? এই হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। ক্রিকেট খেলছো নাকি? হ্যাঁ? মুকেশ মিতালিকে হাতের ইশারায় চুপ করে থাকতে বলে। নিরুপায় ভঙ্গিতে যাদবকে আবারও মুকেশ জবাব দেয়। না না স্যার, আমি তো ড্রাইভ করছিলাম। কেন, কিছু ব্যাপার কি হয়েছে স্যার? ঠিক আছে, একবার সোজা থানায় চলে এসো, কিছু কাজ আছে। আজই? কেন আজ নয়? কেন আজ কি তোমার ওয়ার্ল্ড কাপ নিতে যাওয়ার কথা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাদব আবারও ব্যঙ্গ করে ওঠে। মুকেশ ভয়ে কাঁপতে থাকে। না না স্যার, সেরকম কিছু। একদম চট জলদি চলে আসা, আমাদের আরো 10টা কাজ পড়ে আছে তো নাকি? ওকে স্যার, ঠিক আছে। ফোনটা রেখেই হতাশ চোখে মিতালির দিকে তাকায় মুকেশ। তার ভয় পাওয়া মুখের অবস্থা দেখে মিতালি জিজ্ঞেস করে, কি হলো? এত নার্ভাস হয়ে পড়েছো কেন? কার ফোন ছিল? পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে। এখনই আবার আমাকে সেখানে হাজির হতে হবে। পুলিশ স্টেশনের নাম শুনে মিতালি আবারও ঘাবড়ে যায়। ভয় পেয়ে সে মুকেশকে জিজ্ঞেস করে, এই এই কাল রাতে তোমায় কেউ দেখে ফেলেনি তো? কি করে জানবো আমি? ওখানে গেলে তবেই তো জানতে পারবো। কিন্তু এই ব্যাপারে যদি তাদের এতটুকুও সন্দেহ হয়, তাহলে তো ওরা আর আমার কোনো কথাই শুনবে না। হঠাৎই মিতালির নজর যায় সাধু বাবার উপরে। সাধুর পুরো শরীর ধুলোতে মাটিতে মাখামাখি। চুল আর দাড়ি দেখে মনে হচ্ছিল ওদের কাঁচি বা খুর দিয়ে কোনোদিনই ছোঁয়া হয়নি। সব মিলিয়ে একটা বিকট দর্শন মানুষ সামনে দাঁড়িয়েছিল আর মিতালিকে লাগাতার দেখে যাচ্ছিল। তার দৃষ্টি ছিল অত্যন্ত ভয়ঙ্কর, দেখলেই যে কেউ শিউরে উঠবে। কিন্তু তাকে দেখে মিতালি ভয়ের চোখে নয়, আশ্চর্য হয়ে যাওয়ার ভাব দেখাচ্ছিল। মুকেশ দেখে যে সেই কুৎসিত দর্শন সাধু আর মিতালি একে অন্যের দিক থেকে নজর ফেরাচ্ছেই না। মুকেশ এক মুহূর্তের জন্য নিজের সমস্যার কথা ভুলে খিটখিটে মেজাজে সাধু বাবার দিকে তাকায়। বাবা, এদিকে কি দেখে যাচ্ছ তখন থেকে? একজন সাধুর এমন আচরণ মোটেই শোভা দিচ্ছে না। এবার দফা হয়ে যাও এখান থেকে। মুকেশের কাছ থেকে এ ধরনের অপমানজনক ব্যবহার পেয়ে সাধু ভীষণ রেগে যায়।
আরো বড় বড় শ্বাস নিতে থাকে। মিতালিও মুখ ফিরিয়ে অবাক হয়ে মুকেশের দিকে তাকায়। কি হলো? এখনো ঠায় দাঁড়িয়ে আছো যে? চলে যেতে বললাম না? এ কি, এ কেমন অশিক্ষিতের মতো ব্যবহার করছো? হ্যাঁ, কেউ সাধু সন্তের সঙ্গে এভাবে কথা বলে? শোনো, শুধু চুল আর দাড়ি বাড়িয়ে নিলেই কেউ সাধু হয়ে যায় না। আর কোন সাধু এমন ভাবে রাস্তায় চলতে চলতে একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে? মুকেশও রেগে মিতালিকে প্রশ্ন করে। এ কথা শুনে সাধু বাবা গর্জন করে ওঠেন। মূর্খ, মূর্খ তোরা! কেন নিজের দুর্ভাগ্যকে ডেকে আনছিস? মুকেশের মেজাজ আগে থেকেই নানান কারণে বেসামাল ছিল। সে সঙ্গে সঙ্গে সাধুকে পাল্টা জবাব দেয়। দুর্ভাগ্য তো আমার, তাই তো তোমার চেহারা দেখতে পেলাম। খুব হয়েছে, এখন মেয়ে দেখা বন্ধ করে এখান থেকে বিদেয় হও। ব্যাস, আর একটাও শব্দ নয় মুকেশ, একদম চুপ হয়ে যাও তুমি। কি আশ্চর্য, তুমি তুমি আমার উপর রাগ করছো? আমার উপর রাগ করছো মিতালি? এই সাধু বাবাকে আমি তোমার দিকে ওভাবে চেয়ে থাকতে বারণ করলাম বলে আমার উপরেই চেঁচামেচি করছো? দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে দেখে সাধু বাবা যেন একটু নিশ্চিন্ত হয়। কি গো, হ্যাঁ, আমি দোষ করেছি? আমি বলে দোষ করেছি? হ্যাঁ মুকেশ, তোমাকেই বলছি, কারণ কারণ তুমি সাধু বাবাকে অপমান করছো। কি আশ্চর্য! আরে, অপমান করছি মানে? মিতালির আচরণ দেখে মুকেশ হতবাক হয়ে থাকে। মিতালি হাত জোড় করে সাধু বাবার কাছে ক্ষমা চায়। ওর কথায় অপরাধ নেবেন না বাবা, ও নিতান্তই নির্বোধ। ওর ওই অবুঝপনার জন্য না আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি। হতভম্ব মুকেশ মিতালির কাণ্ড কারখানা দেখতে থাকে শুধু, কিন্তু সাধু বাবার মুখে প্রসন্নতা ফুটে ওঠে। আশ্চর্যের পরে আশ্চর্য ঘটনা হলো, মিতালি কথা বলেই চলেছে। আর চুপ থাকতে না পেরে মুকেশ কথা বলে। এসব তুমি কি করছোটা কি মিতালি? যা করছি ঠিকই করছি। মিতালি গম্ভীর গলায় মুকেশকে জবাব দিয়ে সাধু বাবাকে আবার অনুরোধ করে। ওকে ওকে ক্ষমা করে দিন বাবা, ওকে ক্ষমা করে দিন। সাধু বাবা মিতালিকে এক দৃষ্টিতে দেখতে থাকে, তার দিকে এগিয়ে যেতে থাকে। মুকেশ রাগে ছটফট করে, কিন্তু মুকেশকে কোনো পরোয়া না করে সাধু বাবা ধীরে ধীরে মিতালির দিকে এগিয়ে যায়। আর মিতালি চুপচাপ হাত জোড় করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। সাধু বাবা তার একদম পাশে এসে দাঁড়ায়। মিতালি আর সাধু বাবা সামনাসামনি দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে একে অন্যকে কিছুক্ষণ দেখতে থাকে। মনে হচ্ছিল সাধু বাবা যেন নিজের তন্ত্রবিদ্যার সাহায্যে মিতালিকে নিজের বশে করে নিয়েছে, আর মুকেশকে শুধু নির্বাক হয়ে সব দেখতে হয়। তখনই আরো এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। হঠাৎ সাধু বাবা দুই হাত জোর করে মিতালির সামনে নিজের মাথাটা ঝুঁকিয়ে নেয়। তার এই কাণ্ড দেখে মুকেশ আর মিতালি দুজনেই হতভম্ব হয়ে যায়। এরপর সাধু বাবা মাথা উঠিয়ে মিতালির মুখের দিকে চেয়ে হাসতে থাকে। তার হাসির আওয়াজ ক্রমশ তীব্র হতে থাকে, আর সেই রেশ চারপাশে যেন ছড়িয়ে পড়ে, কাঁপতে থাকে চারিপাশটা। শেষ পর্যন্ত সাধু বাবা হাসতে হাসতেই পেছন ফিরে সেখান থেকে চলে যান। আপন মনে নিজের রাস্তা ধরে এগিয়ে চলে সেই যাযাবর যোগী। মুকেশ মিতালিকে এত শান্ত কখনো দেখেনি। সে মিতালির কাঁধে হাত রাখে। মিতালি ডার্লিং, কি হয়েছে তোমার? মিতালির মনে হলো সে যেন ঘুম থেকে জেগে উঠল। মুকেশের দিকে মুখ ফেরায় সে। মুকেশ আবার তাকে প্রশ্ন করে। মিতালি, তুমি এমন অস্বাভাবিক ব্যবহার করছো কেন? কি হয়েছে তোমার? আমার আমার আবার কি হবে? কই, কিছুই হয়নি তো। কিন্তু কিন্তু তুমি জানো না, এইসব সাধুকে অপমান করে নিজের বিপদ না তুমি আরো বাড়িয়ে তুলছিলে। মিতালি, মিতালি, দেখো মিতালি, আমি অত শত জানি না, কিন্তু তোমার এই ধরনের লোকেদের থেকে সাবধানে থাকা উচিত। ছাড়ো ওসব কথা।
এখন আমার টেনশন হচ্ছে যে পুলিশ আবার তোমাকে কেন ডাকলো বলো তো। আরে ভেবে ভেবে তো আমিও দুশ্চিন্তায় পড়ে আছি গো। চলো চলো, তোমায় তোমার হোস্টেলে ছেড়ে দিই, তারপর সেখান থেকে পুলিশ স্টেশনে চলে যাব। মুকেশ যতক্ষণ সম্ভব মিতালির সঙ্গে কাটাতে চাইছিল। তার এই সঙ্গটা এই বিপদে তার নিরাপদ আশ্রয় মনে হচ্ছিল। এ কথা পরিষ্কার করে মিতালিকে বলতে পারছিল না, কেননা তার কলেজ যাওয়ার সময় হয়ে গিয়েছে। তার মুখে চিন্তার ছায়া দেখে মিতালি তাকে পরামর্শ দেয়, এই শোনো, পুলিশের সামনে নিজের কনফিডেন্স একদম হারাবে না। আর কাল রাতে মানে তোমাকে কেউ যদি নাই দেখে থাকে, নিজের থেকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝলে? মুকেশ মনে মনে ঘাবড়ে থাকলেও তাকে ভরসা দেয় যে সে এমনটাই করবে, আর তার কলেজ ফাংশনেও পৌঁছে যাবে। মুকেশের কথা শুনে মিতালি খুশি হয়, হেসে মুকেশকে জড়িয়ে ধরে। কিন্তু মুকেশের মনের অবস্থা কি হচ্ছিল তা কেবল সে নিজেই জানে। এসব বলে মিতালির থেকে বেশি যেন নিজের মনকেই শান্ত করার চেষ্টা করছিল মুকেশ। যাক, মুকেশকে পুলিশ স্টেশনে এসে হাজির হতেই হলো। স্কুটার পার্ক করে ভয়ে ভয়ে ভেতরে যায়। এদিক ওদিক চেয়ে সাব ইন্সপেক্টর যাদব আর ইন্সপেক্টর শেখরকে খুঁজতে থাকে। ওখানে কিছু পুলিশকর্মী রিপোর্ট লেখার টেবিলে বসেছিল, কিন্তু কমপ্লেইন লেখার ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছিল না। যেখানে কমপ্লেইন রিপোর্ট লেখাতে আসে, সেখানে কমপ্লেইন রিপোর্ট লেখাতে আসা একজনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে শোনা গেল। বলছি তো, সে কিছুই করবে না, ব্যাস কেবল ধমকি দিয়ে যাচ্ছে। বেকার রিপোর্ট লেখানোর ঝামেলায় পড়ছো। এইসব দেখে যাচ্ছিল মুকেশ। ঠিক তখনই তার ফোনে রিং হয়। ফোনটা উঠিয়ে মুকেশ দেখে যে কিছুক্ষণ আগে যাদব যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বার থেকেই কলটা এসেছে। মুকেশ ফোনটা রিসিভ করা মাত্র ওদিক থেকে আওয়াজ আসে। আর কত দেরি লাগবে পৌঁছতে? বলেছিলাম না যে আমার আরো 1000টা কাজ আছে। এটা যাদবেরই আওয়াজ। মুকেশ চিনতে পারে। মুকেশ তার রাগ শান্ত করবার চেষ্টা করে। স্যার স্যার আমি আমি এই পুলিশ স্টেশনেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনাকে দেখতেই পাচ্ছি না। শেখর সাহেবের কেবিনে চলে এসো। যাদব আদেশ করে। মুকেশ ফোনটা কেটে ইন্সপেক্টর শেখরের কেবিনে ঢোকে। ইন্সপেক্টর তার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকেন, তারপর ইশারায় বসতে বলেন। মুকেশ চুপচাপ আদেশটা মেনে নেয়। চায়ে চুমুক দিতে দিতে ইন্সপেক্টর কথা বলে ওঠেন। কাল রাত্রে তুমি কোথায় ছিলে? মুকেশের বুকটা ধড়াস করে ওঠে। এই প্রশ্নের ভয়ই তার মনকে কুড়ে খাচ্ছিল। তাকে চুপ করে থাকতে দেখে শেখর এবার অন্য প্রশ্ন করেন। 2 বছর আগে ক্রিকেট গ্রাউন্ডে স্ট্যাম্প নিয়ে কাউকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? এই প্রশ্নটা শুনে আরো ভয় পেয়ে যায় মুকেশ। তার জিভ যেন আড়ষ্ট হয়ে পড়েছে। ইন্সপেক্টর এবারে ভীষণ রেগে তার দিকে কটমট করে দেখতে থাকে। পুলিশকে বোকা হাঁদা ভেবে রেখেছ? যে কোনো গল্প শুনিয়ে চলে যাবে, আর আমরা তোমার গল্পে তালি বাজাতে থাকবো। না না স্যার, আমি এমন করার কথা কেন ভাববো? তাহলে এবার সোজাসুজি আমার প্রশ্নের জবাব দিতে থাকো। 1, কাল রাত্রে কোথায় ছিলে? 2 বছর আগে ছেলেটিকে মারার চেষ্টা কেন করেছিলে? কি বললাম? চা খেতে খেতে ইন্সপেক্টর শেখর প্রশ্নগুলো রিপিট করেন। মুকেশ কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর কথা বলে ওঠে। স্যার স্যার কাল রাত্রে তো আমি আমার নিজের বাড়িতেই ছিলাম। মুকেশের জবাব শুনে ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর দুজনে দুজনের দিকে তাকায়। যাদব, স্যার কাল রাত্রে কোথায় ছিল? বাড়িতেই ছিল স্যার। সেই খোকা বাড়িতেই ছিল।
আরে যাদব, এই যে কালকে রাত্রে বাড়িতে থাকা ছেলে, এর থেকে শোনো, পরের পর গল্পগুলো আরো কি কি শোনায়। সাব ইন্সপেক্টর যাদব মুকেশকে এবারে সাবধান করে। এই শোনো ছেলে, শোনো, এবার গোলক ধাঁধায় না ঘুরিয়ে সোজা রাস্তায় এসো। হ্যাঁ, যত তাড়াতাড়ি তুমি সত্যি বলবে, লাভ কিন্তু তোমারই হবে। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথাই বলছি। আমি এই দেখো ক্রিকেটার, তোমার ফোনের লোকেশন ডিটেলস কি বলছে দেখো। এতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমার ফোনের লোকেশন কাল রাত্রে রোড নাম্বার 12 ছিল, আর সেটাও সেই সময় যখন আমাদের কর্মীটির মাথা কেটে নেওয়া হয়েছিল। কথাটা শুনে মুকেশ ভয়ে নিজের হুঁশ প্রায় হারিয়ে ফেলে। তার সারা শরীর ঘামে জবজবে হয়ে যায়। সাব ইন্সপেক্টর যাদব আবারও কথা বলে ওঠেন। স্যার স্যার স্যার, ওই দেখুন, এই তারপরেই নিজের স্কুটারটায় নতুন পেন্ট করিয়ে নিয়েছে। মুকেশ বুঝতে পারে না এরপর সে কি উত্তর দেবে। তখনই ইন্সপেক্টর শেখর তাকে গম্ভীর গলায় জিজ্ঞেস করেন, স্কুটারে নতুন পেইন্ট কেন করিয়েছ? ঠিক ঠিক জবাব দিও, হ্যাঁ, নইলে তোমার বিপদ কেউ আটকাতে পারবে না। স্যার, স্যার, রোড নাম্বার 12 দিয়ে বাড়ি ফিরছিলাম স্যার। আমার স্কুটার অনেক পুরনো, তো আমি তাই পেন্ট করিয়েছি স্যার। না, এত সহজে উগলাবে না গো। যাদব, একে লকআপে ঢোকাও। ইন্সপেক্টর শেখর সাব ইন্সপেক্টরকে আদেশ দেন। লকআপের নাম শুনে ভীষণ ভয় পেয়ে যায় মুকেশ। বুকে তার দামামা বাজতে শুরু করে দেয়। এবার কি মুকেশ লকআপের পিছনেই নিজের জীবন কাটাবে? সে কি তার উপরে চাপানো অপরাধ পুলিশের চাপে পড়ে মেনে নেবে? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন